ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করব মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারের। এবং এই করোনা ভাইরাসটা রিসেন্টলি একটা মহামারী দেখা দিছে, তোমরা সবাই জানো, এবং সেইটা কিন্তু আমাদের আবুল হাসান স্যারের বইয়ে ইনক্লুড করে দিছে। সো সেইটা নিয়ে আমি আরেকটা আলাদা লেকচার তৈরি করতেছি। এবং করোনা ভাইরাসের পর আমরা আগের লেকচারগুলোতে, আগের যে 5টা লেকচারে আমরা যতগুলো ভাইরাস পড়ানো হয়েছে সেই ভাইরাসগুলো বাদে তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে যে সমস্ত ভাইরাস আছে সেই সমস্ত ভাইরাস নিয়েও আলোচনা করব। আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আর আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাহসিন সাবা। সো করোনা ভাইরাস, ঠিক আছে। সো এখন যে মহামারী চলতেছে করোনা ভাইরাসের, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে করোনা ভাইরাসটার মানে প্রপার নামটা কি, অর্থাৎ মেডিকেল এডমিশনে আসলো যে এই যে এখন যে করোনা ভাইরাসটা আমাদের যে করোনা ভাইরাস দ্বারা মহামারী হইতেছে সেইটার নাম কি। একটা কথা আমি বলে রাখি, করোনা ভাইরাসের অস্তিত্ব কিন্তু অনেক আগে থেকেই ছিল এবং ডিফারেন্ট টাইপসের ছিল, বাট এখন যে টাইপসটা পাওয়া গেছে সেটা হচ্ছে একটা মিউটেন্ট টাইপস, অর্থাৎ সামহাও আগের ভাইরাসগুলার কোনো একটা কারণে তাদের জিনের মিউটেশন ঘটছে বা জিনের পরিবর্তন ঘটছে, এবং পরিবর্তন বা জেনেটিক বিন্যাসের পরিবর্তন ঘটছে, এবং সেই পরিবর্তিত একটা নতুন ভাইরাস পাওয়া গেছে, যেই ভাইরাসটার প্রপার নাম হচ্ছে সার্স কোভ 2। অর্থাৎ সার্স, সিওতে হচ্ছে তোমার করোনা, আর ভিতে হচ্ছে ভাইরাস, আর এটা হচ্ছে টুতে হচ্ছে মানে মানে 2 নম্বর ভাইরাস আর কি, ওইরকম টাইপের। আর কোভিড-19 সাথে তোমরা এই নামটাকে মানে ভেজাল লাগায় ফেলো না। কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 19, মানে এই সার্স কোভ 2 ভাইরাস দ্বারা যে ডিজিজটা হচ্ছে সেটার নাম হচ্ছে কোভিড-19। সো কোভিড-19 হচ্ছে একটা ডিজিজের নেম, এটা কিন্তু কোনো ভাইরাসের নেম না। তোমাদের মেডিকেল এডমিশনে দেখবা যে তোমাদের পাজেট লাগানোর জন্য তোমাদেরকে মানে কি বলবো, যে ভেজাল লাগানোর জন্য তারা দিয়ে দিবে যে এখন যে মহামারী চলতেছে সেই ভাইরাসটির নাম কি। ক নম্বর অপশনে দেওয়া থাকলো কোভিড-19। তো তুমি তো প্রতিদিনই কোভিড-19 শুনে আসতেছো টিভিতে, শুনতে শুনতে তুমি এখন সেখানে কোভিড-19 ঢাকায় আসবা। বাট এই জিনিসটা মাথায় রাখবা, এখানে ডি মানে হচ্ছে ডিজিজ, অর্থাৎ কোভিড-19 হচ্ছে ডিজিজের নাম। করোনা ভাইরাস দ্বারা যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজের নাম হচ্ছে কোভিড-19, কিন্তু সেই করোনা ভাইরাসটার নাম হচ্ছে সার্স কোভ 2, অথবা সেটাকে আমরা নো কোভ 2 দিতে পারি, অর্থাৎ নোভেল করোনা ভাইরাস 2 এই নামেও আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এখন সেই করোনা ভাইরাস অ্যাকচুয়ালি যখন আক্রমণ করে তখন কি কি লক্ষণ দেখা যায়, আমরা সেইটাই এখান থেকে দেখার চেষ্টা করব, অর্থাৎ সেটার প্যাথোলজিটা জানবো। করোনা ভাইরাস আক্রমণের পরে কি কি লক্ষণ দেখা দেয়। সো করোনা ভাইরাস মেনলি অ্যাটাক করে হচ্ছে আমাদের ফুসফুসের অ্যালভিউলাসের নিউমোসাইটগুলোতে, অর্থাৎ এটা হচ্ছে ধরো আমাদের ট্রাকিয়া। সো ট্রাকিয়া বা শ্বাসনালী আসার পরে 2টা ব্রঙ্কাসে ভাগ হয়ে গেছে এবং সেগুলো আমাদের ফুসফুসে ঢুকছে, এবং সেগুলো ব্রাঞ্চিং হইতে 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 একটা টাইমে গিয়ে সেগুলো বায়োথলি বা অ্যালভিউলাসে গিয়ে শেষ হয়েছে। এবং তোমরা জানো যে এই অ্যালভিউলাসের চারপাশে আবার কৈশিক জালিকা থাকে, অর্থাৎ রক্তনালী থাকে। সো নর্মালি কি হয়, আমাদের এই ফুসফুস দিয়ে নর্মালি হচ্ছে অক্সিজেন প্রবেশ করে, সেই অক্সিজেন হচ্ছে আলটিমেটলি আমাদের যে অ্যালভিউলাস আছে সেই অ্যালভিউলাস পর্যন্ত যায়, এবং অ্যালভিউলাস থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে প্রবেশ করে। ক্লিয়ার? এটা হচ্ছে নর্মাল প্রসেস। আর কি হয়, এইখানে যে রক্তনালীর ভিতরে যে রক্ত আছে সেই রক্তের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালভিউলাসে আসে, এবং অ্যালভিউলাসে আসার পরে সেই কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালভিউলাস থেকে আলটিমেটলি আমাদের ব্রঙ্কাস থেকে আলটিমেটলি আমাদের ট্রাকিয়া, এবং ট্রাকিয়া থেকে আলটিমেটলি শেষে একেবারে বের হয়ে চলে যায়। সো এটা হচ্ছে আমাদের নর্মাল শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, এবং অ্যালভিউলাস সেখানে সহায়তা করতেছে। তো ধরো এটা হচ্ছে একটা অ্যালভিউলাস, আমি জাস্ট এই জায়গাটাতে পুরো প্রসেসটা দেখাবো। ধরো এটা হচ্ছে একটা অ্যালভিউলাস, বড় করে দেখায় অ্যালভিউলাসটা। এটা হচ্ছে অ্যালভিউলাস, এবং এই অ্যালভিউলাসের তোমার পাশে হচ্ছে তোমার এরকম রক্তনালী এক্সিস্ট করতেছে। অ্যালভিউলাসের চারপাশে হচ্ছে তোমার এরকম রক্তনালী এক্সিস্ট করতেছে। সো জাস্ট একটা রক্তনালী দেখাইলাম, জাস্ট এটা কৈশিক জালিকার অংশ। এবং এই রক্তনালীগুলো বিভিন্ন এন্ডোথেলিয়াল কোষে গঠিত, অর্থাৎ এন্ডোথেলিয়াল কোষগুলো হচ্ছে ঠিক এরকম। ধরো এটা হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ, এটা হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ, এগুলো এন্ডোথেলিয়াল কোষে গঠিত। সো এই এন্ডোথেলিয়াল কোষ কিন্তু এই সাইডেও আছে, অপর সাইডেও আছে, উপরের সাইডেও আছে এই এন্ডোথেলিয়াল কোষ। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এটা মাথায় রাখতে হবে। করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, একেবারে সারা জীবন মাথায় রাখতে হবে ভাই। সামনের মেডিকেল কোনো একটা এডমিশন এটা আসবেই মানে আসবেই, লিখে রাখো আজকে যে সেটা আসবে। সো করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। সো ধরো এখানে একটা আরএনএ আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এইটার বাইরে হচ্ছে তোমার একটা ক্যাপসিড লেয়ার আছে, এবং এই ক্যাপসিড লেয়ারের বাইরে হচ্ছে
আর একটা ফসফোলিপিড বাইলেয়ার এক্সিস্ট করতেছে। অর্থাৎ করোনা ভাইরাস হচ্ছে এনভেলপড ভাইরাস বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। অর্থাৎ এটার বাহিরে আরেকটা এরকম ফসফোলিপিড বাইলেয়ারের আরেকটা লেয়ার আছে, ফসফোলিপিড বাইলেয়ারের একটা লেয়ার আছে, ফসফোলিপিড বাইলেয়ারের একটা লেয়ার আছে, ঠিক আছে। ফসফোলিপিড বাইলেয়ারের কি আছে, একটা লেয়ার আছে। এবং এইটা থেকে ফসফোলিপিড বাইলেয়ার দেন এইখান থেকে হচ্ছে তোমার বিভিন্ন এন্টিজেন বের হয়ে আসে, এবং এইখান থেকে যেই এন্টিজেন স্পাইক প্রোটিন বলা হয় এন্টিজেনগুলো বের হয়ে আসে, সেগুলো হচ্ছে এরকমভাবে স্পাইকের মতো বের হয়ে আসে বা কাটার মতো এরকমভাবে বের হয়ে আসে, এবং এরকমভাবে মুকুটের থেকে যেরকম কাটা বের হয় সেরকম কাটার মতো বের হয়ে আসে, এবং এরকমভাবে বের হয়ে থাকলে সেটাকে বলা হয় হচ্ছে গ্রিক ভাষায় বলা হয় করোনা, বা মেডিকেল টার্মে বলা হয় হচ্ছে করোনা, মানে এরকম স্পাইক যদি থাকে। সো দ্যাটস ওয়াই এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছিল করোনা ভাইরাস, যেহেতু এটার যে প্রোটিনগুলো আছে অ্যান্টিজেনগুলো আছে সেই অ্যান্টিজেনগুলো এভাবে থাকে। এখন এবং আরেকটা আমরা বেসিক ভাইরোলজিতে পড়তেছিলাম যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে মেইনলি দুইটা উপায়ে, একটা হচ্ছে তোমার লাইটিক সাইকেল আর একটা হচ্ছে তোমার লাইসোজেনিক সাইকেল। একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল। তো এই করোনা ভাইরাস মেইনলি যে বংশবৃদ্ধি করে সেই বংশবৃদ্ধি করা হচ্ছে লাইটিক সাইকেলের মাধ্যমে। সো এটা হচ্ছে একটা বেসিক জিনিস আমাদের আগে থেকে জানা থাকতে হবে। এখন করোনা ভাইরাস মেইনলি অ্যাটাক করে কোন জায়গায় সেটা আমরা দেখি। করোনা ভাইরাসটা অ্যাটাক করা হচ্ছে আমাদের এই অ্যালভিউলাসে বিভিন্ন কোষ থাকে, যেরকম একটা কোষ থাকে হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, যে টাইপ 2 নিউমোসাইট অ্যাকচুয়ালি সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। কি ক্ষরণ করে? সারফ্যাক্টেন্ট। এই সারফ্যাক্টেন্ট কি করে? সারফ্যাক্টেন্ট কি করে অ্যাকচুয়ালি এই যে অ্যালভিউলাসটা বা বায়োথলিটা আছে সেই অ্যালভিউলাস বা বায়োথলিটাকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ সেটা যেন চুপসে না যেতে পারে সেজন্য রক্ষা করে। অর্থাৎ ধরো এখান দিয়ে তো বাতাস ঢুকতেছে এবং বাতাস বের হইতেছে। সো তোমাকে যদি আমি একটা নর্মাল একটা পলিথিন দিই, পলিথিন দেওয়ার পরে যদি তুমি সেই পলিথিনটাতে বাতাস ঢুকাও তখন দেখবা যে সেটা ফুলতেছে, বাতাস যখন বের করে দিতেছে তখন দেখবা যে সেটা চুপসে যাচ্ছে। সো অ্যালভিউলাসেরও চুপসে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট অ্যালভিউলাস খুব বেশি চুপসে যায় না। সেটার কারণটা হচ্ছে টাইপ 2 যে নিউমোসাইট আছে সেই নিউমোসাইটগুলো সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে, এবং সেই সারফ্যাক্টেন্টগুলো এটা এখানে সারফেস টেনশন কমায় দেয় এবং আলটিমেটলি এইটাকে এই বরাবর একটা ফোর্স দিয়ে রাখে যাতে সেটা খুব তোমার কিনা হইতে পারে, যাতে সেটা খুব তোমার চুপসে না যেতে পারে। তো এখন এইদিকে ধরো যে ভিতরে একটা করোনা ভাইরাস ঢুকলো, এবং করোনা ভাইরাস মেইনলি হচ্ছে আমাদের ট্রাকিয়াতে ঢুকে দেন সেটা হচ্ছে আলটিমেটলি শেষমেশ আমাদের বায়ুথলিতে আসে। তো বায়ুথলিতে আসার পরে সেই করোনা ভাইরাসটা অ্যাকচুয়ালি অ্যাটাক করা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ধরো করোনা ভাইরাসটা, এবং এই করোনা ভাইরাসটা অ্যাটাক করা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই টাইপ 2 নিউমোসাইটকে, যেটা হচ্ছে সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। সো এই টাইপ 2 নিউমোসাইটকে সেটা অ্যাটাক করে, এবং টাইপ 2 নিউমোসাইটকে সেটা অ্যাটাক করে সেটার ভিতরে লাইটিক সাইকেল ঘটায় এবং আরও থাউজেন্ডস করোনা ভাইরাস উৎপন্ন করে, এবং সেইগুলো আলটিমেটলি এখানে যে এই সেলটা আছে, এখানে যে তোমার টাইপ 2 নিউমোসাইট আছে সেই টাইপ 2 নিউমোসাইটকে তোমার হচ্ছে ভেঙে দিয়ে এইখান থেকে করোনা ভাইরাস হচ্ছে তোমার কি হয়, অনেকগুলো করোনা ভাইরাস হচ্ছে তোমার রিলিজ হয়, অনেকগুলো করোনা ভাইরাস কি হয় এখানে রিলিজ হয়। তো ব্যাপারটা খেয়াল করো কি কাহিনীটা ঘটে। সো এখান থেকে অনেক নতুন নতুন করোনা ভাইরাস কি হয়, রিলিজ হয়। ধরো এটা হচ্ছে করোনা ভাইরাস, এটা হচ্ছে নতুন একটা করোনা ভাইরাস, এটা হচ্ছে নতুন আরেকটা করোনা ভাইরাস, এটা হচ্ছে নতুন আরেকটা করোনা ভাইরাস, এটা হচ্ছে নতুন আরেকটা করোনা ভাইরাস, এবং এই করোনা ভাইরাসগুলো লাইটিক সাইকেলের মাধ্যমে উৎপন্ন হয়েছে। তো যখন সেইখানে লাইটিক সাইকেলের মাধ্যমে করোনা ভাইরাস উৎপন্ন হয়, সো করোনা ভাইরাস উৎপন্ন হইলে আমাদের এখানে একটা ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে যায়। আমরা জানি যে যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের কোনো বডিতে ঢুকে তখন সেইখানে ফেগোসাইটিক কিছু সেল আছে, অর্থাৎ নিউট্রোফিল, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ, তারা হচ্ছে সেই অণুজীবগুলাকে ফেগোসাইটোসিস করে। সো এইখানে আমাদের যে ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজটাকে একটু ডিফারেন্ট কালার দিই, এখানে আমাদের যে ম্যাক্রোফেজ আছে কোন কালার দেওয়া যায়, রেড না রেড দিব না, রেড আছে একটা কালার, ওকে ব্লু দিই। ওকে, সো এখন কি করে, এই দিকে ধরো আমাদের ম্যাক্রোফেজ আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, এবং ম্যাক্রোফেজ মানে হচ্ছে সেটার কিডনি শেপড নিউক্লিয়াস থাকবে, কিডনি শেপড নিউক্লিয়াস, কিডনি শেপড নিউক্লিয়াস, ঠিক আছে। সো কিডনি শেপড নিউক্লিয়াস থাকবে। সো এটা কি করবে, এইখানের এক দুইটা করোনা ভাইরাসকে সে ফেগোসাইটোসিস করবে। সো এক দুইটা করোনা ভাইরাসকে যখন সে ফেগোসাইটোসিস করবে, এবং এইখানে করোনা ভাইরাস এবং আমাদের ম্যাক্রোফেজের মধ্যে এখানে একটা ব্যাটেল ঘটবে বা সেখানে একটা সংঘর্ষ ঘটবে, এবং সেই সংঘর্ষের কারণে দেখা যাবে যে কিছু কিছু করোনা ভাইরাসও মারা যাবে, আবার কিছু কিছু ম্যাক্রোফেজও মারা যাবে, এবং এইখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হবে, যেরকম ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, দেন টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ঠিক আছে, এরকম টাইপের কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হবে। সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো কি করবে, আচ্ছা আমি এইখানে একটু এটা দিয়ে নিই আগে, এইখানে প্রপার এন্ডোথেলিয়াল সেলগুলো দিয়ে নিই, উপরের দিকে প্রপার এন্ডোথেলিয়াল সেলগুলো দিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের রক্তনালী, এবং এই রক্তনালীতে দুই দিকে এন্ডোথেলিয়াল সেল এক্সিস্ট করতেছে, এখানে এন্ডোথেলিয়াল সেল এক্সিস্ট করতেছে, ক্লিয়ার, এখানে এন্ডোথেলিয়াল সেল এক্সিস্ট করতেছে। নর্মালি কি হতো, নর্মালি হয়তো এখানে অক্সিজেনটা আসতো, অক্সিজেনের ব্যাপন প্রক্রিয়ায় এই অ্যালভিউলাস থেকে আমাদের এই রক্তনালীতে চলে আসতো, কিন্তু এখন যেটা হইতেছে সেটা হচ্ছে
এখানে ম্যাক্রোফেজ এবং করোনা ভাইরাসের ব্যাটারিসের মাধ্যমে কিছু ইন্টারলিউকিন প্রোডাকশন হচ্ছে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, দেন টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো কি করতেছে আলটিমেটলি এখান দিয়ে অ্যালভিউলাস থেকে রিলিজ হয়ে সেটা হচ্ছে আমাদের রক্তনালীতে আসতেছে, এবং এই ফ্যাক্টরগুলো ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো যখন রক্তনালীতে আসবে তখন সে যেটা করবে এখানে রক্তনালীর যে তোমার এন্ডোথেলিয়াল সেল আছে সেই এন্ডোথেলিয়াল সেলগুলোকে সংকুচিত করে দিবে। এটার কারণ কি সেটা আমি বলতেছি, বাট আগে জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ সেগুলা ধরো এই বরাবর একটা পার্শ্ব আসবে এই বরাবর, আর একটা পার্শ্ব আসবে এই বরাবর, অর্থাৎ এই দিক এই বরাবর সেটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে। সো এই এন্ডোথেলিয়াল সেলগুলো যদি সংকুচিত হয়ে যায় তখন যেটা ঘটবে, দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হবে যেটাকে বলা হবে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। সো এটাকে একটু আমি করে দেখাইতে পারি। ওকে, সো এখানে দেখানো যেতে পারে যে এখানে হচ্ছে একটা এন্ডোথেলিয়াল সেল এভাবে সংকুচিত হলো, আর একটা এন্ডোথেলিয়াল সেল এভাবে সংকুচিত হলো, এবং এই দুইটা এন্ডোথেলিয়াল সেলসের মধ্যে এখন একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যেটাকে বলা হবে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। এবং এই ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে আলটিমেটলি কি করবে, এখানে রক্তনালীর মধ্যে যে রক্ত ছিল সেই রক্তের মধ্যে যত ছিল, আর আই মিন অনেক ম্যাক্রোফেজ অনেক নিউট্রোফিল ছিল, সেই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ উইথ প্লাজমা তারা কি করবে আলটিমেটলি এই ছিদ্র দিয়ে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে তারা হচ্ছে চলে আসবে হচ্ছে আমাদের এই এক্সট্রা সেলুলার পোর্শনে, অর্থাৎ এই জায়গাটাতে চলে আসবে। এবং এই জায়গাটাতে তখন দেখা যাবে যে অনেক প্লাজমা জমা হইতেছে, কজ এখানে যে প্লাজমাটা আসতেছে সেই প্লাজমা থেকে অনেক ম্যাক্রোফেজ এবং অনেক নিউট্রোফিল এই তোমার অ্যালভিউলাসের ভিতরে ঢুকতেছে, এবং এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলগুলা অনেক বেশি ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল ঢুকতেছে, কজ হচ্ছে যাতে বেশি নিউট্রোফিল এবং বেশি ম্যাক্রোফেজ যাতে এইখানের যে আছে, এখানের যে করোনা ভাইরাসগুলো আছে সেগুলোকে ফেগোসাইটোসিস করে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে তখন করোনা ভাইরাসগুলো কি করে, এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল আসার আগেই তারা হচ্ছে আরো হাজার বংশবৃদ্ধি করে ফেলে, অর্থাৎ এখানে সবগুলা গিয়ে আবার টাইপ 2 নিউমোসাইটকে অ্যাটাক করে এবং এখানে অনেক থাউজেন্ডস মিলিয়ন এখানে করোনা ভাইরাস প্রোডাকশন করে ফেলে। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে এরা খুব বেশি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর উৎপন্ন করে, এবং খুব বেশি এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স উৎপন্ন করার কারণে দেখা যায় যে এইখান দিয়ে খুব বেশি তোমার প্লাজমা এখানে রিলিজ হইতে থাকে। খুব বেশি প্লাজমা রিলিজ হওয়ার কারণ কি, কারণ হচ্ছে যাতে খুব বেশি আমাদের যে নিউট্রোফিল এবং যেই তোমার ম্যাক্রোফেজ আছে তারা যেন এখানে আসতে পারে এবং তারা যেন আলটিমেটলি যুদ্ধে অংশ নিতে পারে, ভাইরাসের এগেনস্টে যে ব্যাটেল সেই ব্যাটেলে যেন অংশ নিতে পারে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই অ্যালভিউলাসের বাইরের এই জায়গাটাতে যদি এখানে যদি প্লাজমা জমা হইতে থাকে তখন এরা হচ্ছে এইটাকে এই অ্যালভিউলাসটাকে এই বরাবর একটা প্রেসার ক্রিয়েট করে, এবং এই বরাবর একটা প্রেসার ক্রিয়েট করা মানে অ্যালভিউলাসটাকে তোমার চুপসে দেওয়ার জন্য, মানে এরা চাইতেছে বাইরে থেকে প্রেসার দিয়ে অ্যালভিউলাসটাকে চুপসে দিতে, অর্থাৎ আমাদের ইনিশিয়ালি যে সারফেক্টেন্টটা যেটা ক্ষরণ হইতো, যেটা চুপসে দিতে চাইতো না, সেটার এগেইনস্টে কাজ করতেছে হচ্ছে এখানে যে প্লাজমাটা জমা হইতেছে সেটা। ফার্দার যেটা হয় সেটা হচ্ছে এখানে যে প্লাজমাটা জমা হইতেছে সেটা হচ্ছে লিকেজ হয়, এবং সেটা লিকেজ হয়ে এখানে যে প্লাজমাটা যেটা আসছিল রক্তনালী প্রাচীর ভেদ করে এখানে যে প্লাজমাটা যেটা আসছিল সেই প্লাজমাটা আলটিমেটলি এইটার ভিতরে আসে, যেহেতু এইটার ভিতরে এখন হাজার ম্যাক্রোফেজ এবং হাজার নিউট্রোফিল আসতে হবে। সো এইটার ভিতরে আসে এবং এই অ্যালভিউলাসটার ভিতরে এখন প্লাজমা জমা হইতে থাকে, এবং প্লাজমার বেশিরভাগ অংশই হচ্ছে পানি, এবং আমরা বলতে পারি তাহলে এখন অ্যালভিউলাসে কি জমা হচ্ছে, অ্যালভিউলাস হচ্ছে পানি জমা হচ্ছে, অ্যালভিউলাসে কি জমা হচ্ছে, পানি জমা হচ্ছে। এই কন্ডিশনটা অ্যালভিউলাসে যখন পানি জমা হবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে নিউমোনিয়া। এই কন্ডিশনটাকে কি বলা হয়, নিউমোনিয়া। দ্যাট মিনস করোনা ভাইরাস যখন অ্যাটাক করলো ফার্স্ট স্টেজে এখানে কি ডেভেলপ করলো, নিউমোনিয়া ডেভেলপ করলো। ক্লিয়ার? এখন আরো কি প্রবলেম ঘটবে, যখন তোমার এই সমস্ত যত অ্যালভিউলাস আছে, ফুসফুসের যত অ্যালভিউলাস আছে সব অ্যালভিউলাসে যখন তোমার প্লাজমা বা পানি জমা হইতে থাকবে তখন তুমি চাইবা যে এই প্লাজমা বা পানিটাকে যাতে বের করে দিতে পারো, এবং সেটাকে তুমি বের করে দেওয়ার জন্য তোমার কাশির উদ্ভব ঘটবে, এবং তুমি এখানে কাশি দিতে থাকবা এবং কাশির মাধ্যমে তোমার এখান থেকে হচ্ছে প্লাজমা যাইতে থাকবে, অর্থাৎ তোমার কফ আকারে এই সমস্ত প্লাজমা এবং পানি বের হয়ে যেতে থাকবে। অর্থাৎ করোনা ভাইরাস যখন অ্যাটাক করলো তখন ফার্স্ট হচ্ছে নিউমোনিয়া হলো, তারপর হচ্ছে তোমার খুব কাশির উদ্রেক হলো, তারপর কাশির পরে যখন খুব বেশি তুমি কাশি দিতে থাকবা তখন হচ্ছে একটা টাইমে তোমার গলায় ব্যথার সৃষ্টি হবে। সো কাশি দিতে থাকলা এবং সেখানে কিসের সৃষ্টি হলো, তারপরে গলা ব্যথার সৃষ্টি হলো।
তার সাথে আরেকটা যেই লক্ষণ দেখা দিবে সেটা হচ্ছে, খেয়াল করো, ইনিশিয়ালি কি করতো, এখানে অক্সিজেন আসতো এবং অক্সিজেন আলটিমেটলি এইখানে কোনো পানির বাধা ছিল না, সে জাস্ট ব্যাপন প্রক্রিয়া এইখান থেকে এইখানে আমাদের মানে রক্তনালীতে ঢুকে যেত এবং আমাদের রক্তনালী প্রপার সেখানে অক্সিজেন পাইতো, সেটাকে নিয়ে সে বিভিন্ন কোষে কোষে সাপ্লাই দিত। সো যখন এখানে নিউমোনিয়া ডেভেলপ করলো, যখন এখানে পানি জমে গেল বা প্লাজমা জমে গেল, তখন যেই অক্সিজেনটা যেটা আসলো সেটা এই পানির লেয়ারটাকে ভেদ করে আলটিমেটলি এই রক্তনালীতে আসতে পারতেছে না, আসলেও সেখানে কম আসতেছে। অর্থাৎ আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে পানির যে পরিমাণ, সেই রক্তনালীতে অক্সিজেনের যে পরিমাণ, অর্থাৎ আমাদের এখন রক্তে যে অক্সিজেনের পরিমাণ, সেই অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেনের যে কনসেন্ট্রেশন বা অক্সিজেনের যে ঘনত্ব সেটা কমে যেতে থাকলো। দ্যাটস ওয়াই করোনা যখন হয় তখন দেখবা বারবার বলা হয় যে রক্তে অক্সিজেনের স্যাচুরেশনটা দেখতে, রক্তে অক্সিজেনের স্যাচুরেশনটা দেখতে, মানে এই যে রক্তে অক্সিজেনের পরিমাণটা এখন কত আছে, কারণ আমরা তো দেখতেছি যে সেইখানে অক্সিজেনটা আলটিমেটলি এই পানির লেয়ারটাকে ভেদ করে এখানে খুব বেশি আসতে পারতেছে না। সো এখানে নিউমোনিয়া যদি কম ডেভেলপ করে তাহলে একটু অক্সিজেন আসবে, কিন্তু নিউমোনিয়া যদি খুব বেশি ডেভেলপ করে তখন খুব কম পরিমাণ অক্সিজেন আলটিমেটলি ব্যাপন প্রক্রিয়ায় পানি ভেদ করে আলটিমেটলি আমাদের এই রক্তনালীতে আসতে পারবে। সো অক্সিজেন স্যাচুরেশনটা দ্যাটস ওয়াই বারবার দেখা লাগে। ক্লিয়ার? অক্সিজেন স্যাচুরেশনটা কি করা লাগে, বারবার দেখা লাগে। এখন যেটা হইলো সেটা হচ্ছে, দেখো তোমার রক্তনালীতে যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ হইতেছে না, তার মানে তোমার রক্তে যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকতেছে না এবং সেই অক্সিজেনটা তুমি নিতেছো বাট সেটা রক্তনালীতে যাইতে পারতেছে না, তখন তোমার আলটিমেটলি শ্বাসকষ্ট সৃষ্টি হবে। কারণ কি, তোমার এখন বেশি বেশি অক্সিজেন প্রয়োজন। সো বেশি বেশি অক্সিজেন নেওয়ার জন্য তুমি এখন জোরে জোরে শ্বাস নিতে থাকবা, এবং জোরে জোরে শ্বাস নিলেও তোমার অক্সিজেন কিন্তু আলটিমেটলি রক্তে আসতেছে না এবং তোমার বডি রেসপন্স করতেছে যে আমি যেহেতু অক্সিজেন পাইতেছি না, সো আমার শ্বাস বাড়াইতে হবে, এবং আলটিমেটলি শ্বাস বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে যাবে যেখানে তোমার শ্বাসকষ্ট সৃষ্টি হবে। দ্যাট মিনস করোনা ভাইরাসের এর পরবর্তী লক্ষণ হলো সেখানে কিসের সৃষ্টি হবে, শ্বাসকষ্টের সৃষ্টি হবে। এবং এখানে যখন শ্বাসকষ্টের সৃষ্টি হবে, শ্বাসকষ্টটা কোন জায়গায় হচ্ছে, আমাদের ফুসফুসে। সো এই ফুসফুসের প্রবলেমের কারণে, অ্যালভিউলাসের কারণে, এবং এইখানে অ্যালভিউলাস হচ্ছে ডেস্ট্রয় হইতেছে। সো এখানে অ্যালভিউলাসের কোষগুলো যেহেতু ধ্বংস হইতেছে লাইটিক সাইকেলের মাধ্যমে, সো এখানে ব্যথার সৃষ্টি হবে, যেই ব্যথাটা তুমি আলটিমেটলি বুকে পাবা। সো বুকে ব্যথার সৃষ্টি হবে, সেটা হচ্ছে আরেকটা লক্ষণ। ঠিক আছে? এখন এখানে যখন অক্সিজেন যখন এখানে আসতেছে বাট অক্সিজেনটা আলটিমেটলি আমাদের রক্তে আসতে পারতেছে না, তখন যেটা হইতেছে সেটা হচ্ছে আমাদের যে বেরো রিসেপ্টরগুলো আছে, আমরা এইচএসসি জিওলজি চ্যাপ্টার 4-এ পড়াইতেছিলাম যে আমাদের যে কেমো রিসেপ্টর আছে, সেই কেমো রিসেপ্টরগুলো কি করে, মানে তোমার এই অক্সিজেন লেভেলটা দেখে, রক্তের অক্সিজেন লেভেল যদি কম থাকে তখন আমাদের সেই কেমো রিসেপ্টরগুলো আমাদের হার্ট রেট বা হৃদস্পন্দন বাড়ায় দেয়। সো যেহেতু এখানে রক্তনালীতে অক্সিজেনের পরিমাণ কম, সো রক্তে যেহেতু অক্সিজেনের স্যাচুরেশন কম, সো আমাদের কেমো রিসেপ্টরগুলো ডিটেক্ট করে যে সামহাও সেখানে অক্সিজেন কম আসতেছে, সো আমাদের হার্ট রেট বাড়াইতে হবে বা হৃদস্পন্দন বাড়াইতে হবে। সো করোনা ভাইরাস অ্যাটাক করলে তার পরবর্তী আরেকটা যে লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে সেখানে অক্সিজেন তোমার কি হয়, সেখানে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, মানে সেখানে হচ্ছে হার্ট রেট বা হৃদস্পন্দন হচ্ছে কি হয়, বেড়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, দেখো তোমার রক্তে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে, সো তোমার যেই সেলগুলো আছে, তোমার যে বডির যে কোষগুলো আছে, সেই কোষগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, এবং পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ পাইলেও সেই গ্লুকোজটা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে সেটা সবাত শ্বসনে প্রবেশ করতে পারবে না। আমরা জানি যে নর্মালি আমাদের মাসল সেলগুলা, নর্মালি আমাদের মাসল কোষগুলা, ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মাসল সেল, এবং এই মাসল সেলে নর্মালি কি হয়, গ্লুকোজ প্রবেশ করে এবং অক্সিজেন প্রবেশ করে, এবং গ্লুকোজ এবং অক্সিজেন মিলিতভাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি প্রোডাকশন করে, এবং তার সাথে সাথে তারা হচ্ছে এটিপি প্রোডাকশন করে, এবং এই এটিপি দ্বারা এই মাসলগুলো হচ্ছে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ করে। কিন্তু যখন এখানে তোমার বেশি বেশি গ্লুকোজ আসতেছে, পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ আসতেছে বাট পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আসতেছে না, তখন এই গ্লুকোজটা কি করবে, সেই সবাত শোষণে প্রবেশ না করে সে অবাত শোষণে প্রবেশ করবে এটিপি প্রোডাকশনের জন্য। এবং এই অবাত শোষণে যখন সেটা প্রোডাকশন করবে, তখন অবাত শোষণের একটা বাই প্রোডাক্ট হিসেবে কি প্রোডাকশন হয়, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। সো এখানে মাসল সেলগুলোতে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে। তো তোমার সারা বডিতে, সারা দেহে যত জায়গায় মাসল আছে সব জায়গায় তোমার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হইতে থাকলো, এবং অ্যাসিড যদি প্রোডাকশন হয় তাহলে অবশ্যই সেখানে ব্যথার সৃষ্টি হবে, কারণ অ্যাসিড সেখানে ব্যথার উদ্রেক ঘটায়। সো তোমার বডির যত মাসল আছে সব মাসলে তখন দেখা যাবে যে ব্যথার সৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে দেখবা যে আমাদের জিহ্বাতে বিভিন্ন স্বাদকোরক থাকে, তুমি জানো যে আমাদের জিহ্বাতে বিভিন্ন স্বাদকোরক থাকে, এবং এই স্বাদকোরকগুলোর কাজ কি, ধরো এটা হচ্ছে একটা স্বাদকোরক, এই স্বাদকোরকগুলোর কাজ কি, যখন আমরা একটা খাবার খাচ্ছি সেটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, সেই কেমিক্যাল সাবস্টেন্সটাকে আমাদের স্বাদের যেই মানে তোমার অনুভূতি, সেই অনুভূতিতে কনভার্ট করা,
অর্থাৎ মানে সেই কেমিক্যাল সিগন্যালটাকে সে আমাদের ফিলিংসে কনভার্ট করে, এবং সেই ফিলিংসে কনভার্ট করার জন্য সেইখানে শক্তির প্রয়োজন, অর্থাৎ সেইখানে প্রপার এটিপির প্রয়োজন। বাট যেহেতু এই শ্বাসকরকগুলো এখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, সো সেটা পর্যাপ্ত পরিমাণ এটিপি প্রোডাকশন করতে পারতেছে না, অর্থাৎ সেটা আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আসতেছে সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে সেটা হচ্ছে আমাদের যে প্রপার যে খাদ্যের যে অনুভূতি, সেই খাদ্যের অনুভূতিতে সে কনভার্ট করতে পারতেছে না। সো এই খাদ্যের অনুভূতিতে সে কনভার্ট করতে না পারার কারণে দেখা যায় যে আমাদের যে স্বাদ, সেই স্বাদও আমরা বা টেস্টটাও পাই না। সো এগুলো হচ্ছে মোটামুটি করোনা ভাইরাসের লক্ষণ, যে এখানে হচ্ছে তোমার মানে আমি প্রথম থেকে বলি যে এখানে হচ্ছে তোমার নিউমোনিয়া সৃষ্টি হবে, তারপরে হচ্ছে তোমার গলা ব্যথার সৃষ্টি হবে, কাশির সৃষ্টি হবে, কাশির সাথে কফ যাবে, তারপরে হচ্ছে অক্সিজেন সিচুয়েশন কমে যাবে, শ্বাসকষ্টের সৃষ্টি হবে, আর তারপরে হচ্ছে তোমার সারা মাসলে ব্যথা, মানে সারা মাংসপেশিতে ব্যথা থাকবে, হৃদস্পন্দন বাড়তি থাকবে, মানে কোনো প্রকার খাবারের স্বাদ পাওয়া যাবে না। সো এগুলো হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত কোভিড-19 লক্ষণ, এবং এই কোভিড-19 লক্ষণগুলো কিন্তু এখন তোমরা ইচ্ছা করলে মুখস্থ না করে বুঝে বুঝেও এভাবে মনে রাখতে পারো। ক্লিয়ার? বুঝে বুঝে এভাবে কি করতে পারো, মনে রাখতে পারো। সো ওকে, একটু ওয়েট করো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের জাস্ট নর্মাল চিত্রটা, যে এখানে লাইটিক সাইকেল ঘটাতে সারফেক্টেন্ট, জাস্ট এটা হচ্ছে আমাদের নর্মাল চিত্রটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো যে ড্রাগস ফর কোভিড-19 এখন পর্যন্ত যতগুলো ড্রাগস আবিষ্কার করা হয়েছে, যে মানে যতগুলা তোমার ড্রাগস বলতে জাস্ট ভ্যাকসিন আর কি, যতগুলো ভ্যাকসিন পাওয়া গেছে, যদিও কোনোটাই 100% কার্যকরী না, তারপরে সেগুলো তোমাদের বইয়ে যেহেতু দিয়ে দিছে আবুল হাসান স্যারের বইয়ে, সো সেগুলো মেডিকেল এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। জাপান যেটা বের করছে সেটাকে বলা হচ্ছে এভিগান, এবং আমেরিকা ইউজ করতে হচ্ছে রেমডেভিসির। আর কিউবা দুইটা ইনভেন্ট করছে এখন পর্যন্ত, একটা হচ্ছে ইন্টারফেরন আলফা 2B অ্যান্ড ফেবিপিরাভির, আর রাশিয়া করছে হচ্ছে তোমার এবিফিরাভির, এবং চায়না করছে হচ্ছে তোমার করোনা ভ্যাক। কোনোটাই 100% কার্যকরী না, বাট এদেরকে নিয়ে এখনো গবেষণা চলতেছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, ইনফরমেশনগুলো মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে করোনা ভাইরাস গেল। সো করোনা ভাইরাস সম্পর্কে ডিটেলস যাওয়ার পরে তোমাদের এখানে আরো একটা মানে আরো ভাইরাস নিয়ে আমরা পড়বো। সো ভাইরাস নিয়ে পড়ার মধ্যে একটা হচ্ছে তোমার ইবোলা ভাইরাস এবং নিপা ভাইরাস। সো এই দুইটা জাস্ট একটা এগুলা চার্ট আকারে পড়বো, এবং চার্ট আকারে পড়বো যাতে আমাদের মনে থাকে কোনটা কোন সময় হয়েছে। সো এখানে ইবোলা ভাইরাসের ইনফরমেশন হচ্ছে, ইবোলা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, নিপা ভাইরাস কি ভাইরাস, আরএনএ নাকি ডিএনএ সেটা তোমাদের বইয়ে লেখা নাই। ঠিক আছে? সো তোমরা গুগল করে দেখে নিতে পারো। সো ইবোলা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এবং এইটা ফার্স্ট আবিষ্কার হয় হচ্ছে তোমার 1976-এ, আর নিপা ভাইরাস ফার্স্ট আবিষ্কার হয় হচ্ছে তোমার 1999-এ। এবং এই তোমার ইবোলা ভাইরাস অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছে তোমার আফ্রিকার কঙ্গোতে, ইবোলা নদীর পাড়ে একজন কৃষক সেখানে আক্রান্ত হয় জায়ারে নামক স্থানে। ঠিক আছে? এটা হচ্ছে ইতিহাসটা মোটামুটি। আর নিপা ভাইরাস অ্যাকচুয়ালি আবিষ্কৃত হয় হচ্ছে তোমার 1990-তে মালয়েশিয়ার নিপা নামক জায়গায়, এবং সেইখানে হচ্ছে একটা পিগ বা শূকরের খামারে প্রথম আবিষ্কার হয়। তার সাথে সাথে নিপা ভাইরাসের যে ইনফরমেশনটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে, নিপা ভাইরাসের ফ্যামিলি হচ্ছে প্যারামিক্সু ভাইরাস, এবং নিপা ভাইরাসের জেনাস হচ্ছে হি নিপা ভাইরাস। খেয়াল করো, নিপা হচ্ছে একটা ম্যান নাম, কিন্তু এখানে হি আছে সি না থেকে, জাস্ট এটাতে মনে রাখবা যে জেনাস হচ্ছে হি নিপা ভাইরাস, ফ্যামিলি হচ্ছে প্যারামিক্সু ভাইরাস। এই জায়গাটাতে কেউ ভেজাল লাগায় না ভাই, জেনাস কোনটা ফ্যামিলি কোনটা এই জিনিসটা মাথায় রেখো। তাহলে এইগুলো হচ্ছে ইবোলা ভাইরাস এবং নিপা ভাইরাস সম্পর্কিত তথ্যাবলী। তারপরে হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু হচ্ছে তোমার আবিষ্কার হচ্ছে তোমার 2009 সালের এপ্রিল মাসে, এবং এই সোয়াইন ফ্লুর দুইটা সাবটাইপ আছে, একটা হচ্ছে H5N1 আর একটা হচ্ছে H1N1। ঠিক আছে? এই দুইটা সাবটাইপ সোয়াইন ফ্লুর আছে। ক্লিয়ার? তারপরে যাবো হচ্ছে আমরা টিএমবি ভাইরাস এবং টি2 ভাইরাস, তাদের কিছু ইনফরমেশন মাথায় রাখা লাগবে, এবং এই ইনফরমেশনগুলো খুব কনফিউজিং মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট। সো এই ইনফরমেশনগুলো এভাবে চার্ট করে রেখে দিবা। ফার্স্ট কথা হচ্ছে টিএমবি ভাইরাসের লেংথ হচ্ছে তোমার 280 টু 300 ন্যানোমিটার, এবং ব্রেডথ বা প্রস্থ হচ্ছে তোমার 18 ন্যানোমিটার। এইটা হচ্ছে তোমার মানে মানে এটাকে ইন্টু 17 যেটা লেখা আছে, মানে তোমার লেংথ হচ্ছে মানে ব্রেডথের 17 গুণ। ঠিক আছে? মানে হচ্ছে প্রস্থটাকে যদি আমরা তোমার 17 দিয়ে গুণ করি তখন আমরা হচ্ছে তোমার লেংথ পাবো। ক্লিয়ার? আর এখানে টি2 ভাইরাসের লেংথ এবং দুইভাবে দেওয়া হয়েছে, একটা হচ্ছে হেডের লেংথ হচ্ছে তোমার 93 টু 100 ন্যানোমিটার, অর্থাৎ মাথার দৈর্ঘ্য, এটা হচ্ছে মাথার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, এবং প্রস্থ হচ্ছে তোমার 65 ন্যানোমিটার। আর টেইল যেটা আছে সেই টেইলের দৈর্ঘ্য হচ্ছে তোমার 95 থেকে 110। দেখো এই জায়গাটাতে তোমরা বেজান লাগাবে, একটাতে 93 থেকে 100 আর একটাতে 95 থেকে 110। সো এটাই ভাবে মনে রাখবা যে মাথা থেকে লেজ হচ্ছে একটু লম্বা,
সো মাথা থেকে লেজ যেহেতু লম্বা, সো এখানের মানটাও ভ্যালুটাও বেশি। সো লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 110 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার। তারপরে এইখানে যেই টিএমবি যে ভাইরাস আছে, সেই টিএমবি ভাইরাসের চারপাশে যে ক্যাপসিড আছে, সেই ক্যাপসিড অনেকগুলা ক্যাপসুমিয়ার দ্বারা গঠিত এবং সেই ক্যাপসুমিয়ার নর্মালি এক একটা ক্যাপসিডে নর্মালি 2130 থেকে 2200 ক্যাপসুমিয়ার থাকে। আর এখানে ক্যাপসুমিয়ার কয়টা থাকে সেটা সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নাই। আর এইখানে ক্যাপসুমিয়ার যেহেতু প্রোটিন দ্বারা তৈরি, আমরা আগেই জানি যে একটা ভাইরাসের ক্যাপসিড হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। সো এখানে প্রতিটা ক্যাপসুমিয়ার হচ্ছে তোমার 158টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। ঠিক আছে, 158টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। আর নাম্বার অফ নিউক্লিওটাইড ইন আরএনএ, অর্থাৎ এইটার যে আরএনএ আছে, এটা যেহেতু একটা আরএনএ ভাইরাস, এটার যে আরএনএ আছে সেটার নিউক্লিওটাইড হচ্ছে তোমার 6500টা এটা নিউক্লিওটাইড আছে। আরএনএতে 6500টা নিউক্লিওটাইড এক্সিস্ট করে। আর টি2 ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস এবং সেই ডিএনএ ভাইরাসে তোমার হচ্ছে 60,000 পেয়ার অর্থাৎ 60,000 জোড়া তোমার নিউক্লিওটাইড এক্সিস্ট করে। এই জায়গাটাতে একটু মাথায় একটা জিনিস একটু ঢুকায় নাও। এইদিকে সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে জোড়া না, এইদিকে সংখ্যাটা দেওয়া আছে টিতে, অর্থাৎ এইটার আরএনএতে 6500 টি নিউক্লিওটাইড আছে। আর এইটার ডিএনএতে যদি তুমি ওইভাবে হিসাব করো তাহলে 1,20,000 টি নিউক্লিওটাইড আছে, কিন্তু 60,000 জোড়া নিউক্লিওটাইড আছে, সেভাবে লেখা আছে তোমাদের বইয়ে। সো এই জায়গাটাতে পাজল হইতে পারো। আরেকটা কথা যেটা, যে টি2 ভাইরাসের যে জিনোম, সেই জিনোমে 150টা জিন এক্সিস্ট করে। এই 150 সংখ্যাটার সাথে তোমরা হচ্ছে 158 সংখ্যাটাকে ভেজাল লাগায় ফেলতে পারো। এই জিনিসটাকে মাথায় রাখো যে টিএমবি ভাইরাসের ক্যাপসুমিয়ারে 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আর টি2 ভাইরাসের তোমার জিনোমে 150টা জিন থাকে। আরেকটা কথা যে টিএমবি ভাইরাসের আরএনএতে 6500 নিউক্লিওটাইড থাকে, আর এই টি2 ভাইরাসের ডিএনএতে 1,20,000 টি তোমার নিউক্লিওটাইড থাকে। আমরা এটাকে জাস্ট লেখা আছে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে। ক্লিয়ার? সো আমি আশা করি ভাইরাস এই পর্যন্তই শেষ। তারপরেও 1-2টা লাইন বাকি থাকতে পারে, সেগুলো তোমরা এখন নিজেরা পড়লেই পারবা। বেসিক ভাইরোলজি থেকে ক্লিনিক্যাল ভাইরোলজি পর্যন্ত আমরা মোটামুটি 6টা লেকচার নিয়েছি এবং আশা করি এই 6টা লেকচার তোমাদের খুব উপকার দিবে। তোমরা সব কিছুই বুঝতে পারবা। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা। তবে তোমাকে অবশ্যই ফার্স্ট লেকচার থেকে লাস্ট লেকচার পর্যন্ত তোমাকে সিরিয়ালি দেখে যেতে হবে। সেটা হচ্ছে লেকচার বোঝার মেইন কথা। ক্লিয়ার? নাইলে তুমি হয়তোবা লেকচার বুঝবা না। ঠিক আছে? ওকে, সো আজকে লেকচার এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।